আসসালামু আলাইকুম, স্বাগতম স্টোরিফিকে। আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই চলে যান, এতে আমার মনোবল ও আগ্রহ অনেকটাই কমে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। গল্পের শুরুতেই আমরা একটি পুরনো অনেক বড় বাড়ি দেখতে পাই। সেখানে দুজন মেয়ে ছিল, তারা দুজন বোন, এবং এই বাড়িতেই কিছু একটা নিয়ে তারা কাজ করে। হঠাৎই তাদের দুই বোনের মধ্য থেকে একজন অনেক ভয়ের সাথে দৌড়ে আসে। তার নাম হলো জুম। সে দৌড়ে এসে তার বোন রাতিকে জানায় যে রিচুয়ালটা করার কথা ছিল সেটা সম্পূর্ণ করা হয়নি এখনো। এ কথা শুনে রাতি অনেক ভয় পেয়ে যায়, আর এরপর তারা ভয়ে ভয়ে একটি রুমে প্রবেশ করে। এই রুমে ছিল এক অসুস্থ পচা গলা মেয়ে। এখানে তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে সে কোনো এক শয়তান জিনের বশে আছে। জিনের আসরে থাকা এই মেয়েটির নাম হলো ডেলা, আর এখানে এই দুই বোনের কাজ হচ্ছে ডেলাকে প্রতিদিন গোসল করানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে এটা করার সময় অবশ্যই তাদের রেডিও সাহায্যের প্রয়োজন হয়। কি কারণে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত রেডিওটি খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে এই দুই বোন হয়ে পড়েছিল একেবারেই অসহায়। আর এই কারণেই তারা ডেলাকে গোসল না করিয়ে বরং তাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে, যে ঢাকনাটি তৈরি ছিল বাঁশ দিয়ে। ডেলাকে ঢেকে রাখার সময় তার একটি হাত ঢাকনা নিচে এমন ভাবে আটকে যায় যে তাকে পুরোপুরি ঢাকা যাচ্ছিল না। তাই তো রাতে চলে যায় ওই হাতটি সরিয়ে দিতে। ঠিক তখনই ওই শয়তানি জিন ডেলার গলা চেপে ধরে এবং অনেক বাজেভাবে তার মাথা বারবার আঘাত করতে থাকে। অসহায়ের মতো রাতি তখন তার বোনের কাছে সাহায্য চাইতে থাকে। তবে তার বোন জুম এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের জায়গা থেকে নড়তে পর্যন্ত পারছিল না। তার সামনেই ডেলা তার বোনকে চৌকির উপর নিয়ে যায় এবং পা দিয়ে আঘাত করে তার মাথা ভেঙে ফেলে। এই সব কিছু দেখে বসে বসে কান্না করছিল বেচারি জুম। সে তার বোনকে বাঁচানোর জন্য একটু চেষ্টাও করতে পারেনি। এমন সময় ডেলা এক লাফে তার সামনে চলে আসে, আর আস্তে আস্তে করে তার চেহারা ফ্যাকাশে হতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এক জীবন্ত লাশ। তার চোখগুলো ছিল পুরোপুরি সবুজ। একটি কালো হাত তার পেছন থেকে বেরিয়ে আসে এবং তার এক ভয়ানক শয়তানি হাসির মধ্য দিয়ে এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এখন এই ঘটনার বেশ কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়ার এক ছোট্ট গ্রামের এক মেয়ে যার নাম শ্রী। সে খুবই কষ্টের সাথে তার দিন পার করছিল। সে তার বড় বোনের সাথে একটি ছোটখাটো রেস্টুরেন্টে কাজ করত। তার কিছু টাকার প্রয়োজন ছিল, যে কারণে সে তার বোনের কাছে টাকা চায়। তবে তার বোন তাকে ওই টাকা দিতে পারে না, কারণ তার নিজের বাচ্চার পড়াশোনার খরচ আছে। তবে যেহেতু সিরির এই টাকার খুবই প্রয়োজন ছিল, তাই তার বোন তাকে একটি জবের নোটিশ দেখায়। এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার হলো এটমোজো পরিবার, এবং ওই পরিবারেই একজন হাউসকিপারের প্রয়োজন। ব্যাপারটা সিরির কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ কিছুদিন আগেও এটমোজো পরিবার একজন হাউসকিপারের জন্য এরকমই একটি নোটিশ বের করেছিল। তারা এই কয়েকদিনের মধ্যে অনেকবার হাউসকিপার বদলেছে, আর এটি কখনোই কোনো সাধারণ ব্যাপার না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিরি এত টাকা কেন চাইছিল। মূলত সিরি তার বাবাকে খুবই ভালোবাসতো এবং তার বাবা বর্তমানে অনেক অসুস্থ ছিল। তার বাবার চিকিৎসার জন্য খুব বেশি টাকার প্রয়োজন ছিল, আর এই টাকার অঙ্ক এতটাই বেশি ছিল যে সিরি দিনরাত এক করে পরিশ্রম করলেও এত টাকা ম্যানেজ করতে পারছিল না। তাই তো কোনো উপায় না থাকায় তাকে যে কোনো জবই জয়েন করতে হতো, তাও আবার চোখ বন্ধ করে। এখন সে এই ব্যাপারেই ভাবছিল, এরই মধ্যে সেখানে একজন অদ্ভুত লোক আসে যার কিনা মুখ ঢাকা ছিল। সে সিরির কাছে পানি চায়। সিরি যখন তাকে পানি দিতে আসে তখন সে দেখতে পায় সেখানে শুধুমাত্র সে ভাত খেয়েই চলে গিয়েছে। বাকি সবজি বা তরকারি সে কিছুই খায়নি। সেই সাথে সে টাকাও কম দিয়েছে। সে মূলত ভাতের দামটা দিয়েই সেখান থেকে বের হয়ে যায়। সিরি তাকে পেছন থেকে ডাকতে থাকে, তবে সে কোনো সাড়া দেয় না। তাই সিরিও এত কিছু না ভেবে বেরিয়ে যায় এটমোজো বাড়ির উদ্দেশ্যে তার নতুন চাকরির জন্য। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এখানে তো অনেক বড় লাইন রয়েছে। অনেক শিক্ষিত মানুষেরাও এখানে এসেছে এই মেয়েদের চাকরির জন্য, কারণ মাত্র কয়েকদিনের দেখাশোনার জন্য অনেক বেশি টাকা দেওয়া হচ্ছিল এই চাকরিতে। সিরি যখন জানতে পারে যে অনেক শিক্ষিত মানুষেরাও এই চাকরি থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে, তখন সে একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ তার শিক্ষাগত যোগ্যতা তো এত ভালো ছিল না। এ কারণেই সে সেখান থেকে ফিরে আসতে শুরু করে। এমন সময় অঝোরে বৃষ্টি শুরু হয়ে
যায়, যার ফলে গেটের ভেতরে ঢুকতে থাকা একমোজো ফ্যামিলির গাড়িকে সে দেখতে পায় না। ফলস্বরূপ ওই গাড়ির সাথে তার সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ওই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে একমোজো ফ্যামিলির একজন মেয়ে, যে কিনা সিরিকে ধরে বাসার ভেতরে নিয়ে আসে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এই বাড়ির ভেতরে আসার পর থেকেই সিরির কেমন যেন অদ্ভুত অনুভব হচ্ছিল। এমন সময় সিরির সাথে থাকা ওই মেয়েটিকে কেউ একজন ডাক দেয়, ফলে সে সেখান থেকে চলে যায়। সিরি তখন ওই ঘরে একেবারেই একা ছিল। সে দেখতে পায় ওই রুমে অনেকগুলো ছবি টাঙানো আছে। উপরে টাঙানো একটা ছবির দিকে তার নজর যায়, যেখানে একজন মহিলার কোলে একটি বাচ্চা আছে। প্রথম দেখাতে এই বাচ্চাটার দুটো মাথা সে লক্ষ্য করে, কিন্তু পরবর্তীতে সে যখন ওই ছবিটির দিকে তাকায় তখন সে দেখতে পায় বাচ্চাটির তো একটিই মাথা, আর সেই সাথে তার চোখের কালারও চেঞ্জ হচ্ছে, ঠিক যেন মুভির প্রথমে দেখানো জিনের আছর করা ওই মেয়েটির মতো। সিরি যখন অবাক চোখে এই দৃশ্য দেখছিল, ঠিক তখনই ওই মেয়েটি তাকে ডাক দেয় এবং জানায় এই বাড়ির হেড বাকারসো তার সাথে দেখা করতে যাচ্ছে। সবার সৌভাগ্য হয় না বাকারসোর সাথে দেখা করার, তাই সিরি অনেক ভাগ্যবতী। সে যদি বাকারসোকে রাজি করাতে পারে তাহলে তার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিরি অনেক ভয় পাচ্ছিল, তবে সে কোনো মতে সাহস করে বাকারসোর রুমে প্রবেশ করে। এই ঘরটি যেমন অদ্ভুত ছিল, ঠিক তেমনই অদ্ভুত ছিল বাকারসো। সে এখানে সিরিকে প্রথমেই জিজ্ঞাসা করে যে তার ক্লায়ন ফ্রাইডেতে জন্ম কিনা, যা শুনে সিরি বেশ অবাক হয়ে যায়। ক্লায়ন ফ্রাইডে হলো ইন্দোনেশিয়ান ক্যালেন্ডারের একটি বিশেষ দিন, ঠিক ফ্রাইডে 13-এর মতো, অর্থাৎ ইন্দোনেশিয়ান ক্যালেন্ডারের একটি ডেট হচ্ছে ক্লায়ন। আর এই ক্লায়ন যদি শুক্রবার অথবা মঙ্গলবারে পড়ে তাহলে বিশ্বাস করা হয় যে ওই রাতে সকলের বাড়িতে মহিলা জিনেরা প্রবেশ করবে। তাই তো এই জিনিদের হাত থেকে বাঁচার জন্য ক্লায়ন ফ্রাইডেতে ইন্দোনেশিয়ানরা একটি বিশেষ রিচুয়াল পালন করে। ওই দিনই জন্ম হয়েছিল সিরির। আর বাকারসো যে শুধুমাত্র এটা জানতো এরকমটাই নয়, সে এটাও জানতো যে সিরি এখানে তার বাবার চিকিৎসার জন্য টাকা ইনকাম করতে এসেছে। এই সবটা শুনে সিরি বেশ অবাক হয়ে যায়। তবে বাকারসো যখন প্রমিস করে যে সে সিরির বাবার চিকিৎসার জন্য সাহায্য করবে, তখন সে কিছুটা শান্ত হয়ে যায়। তবে পরক্ষণেই সে অনেক বেশি ঘাবড়ে যায় যখন বাকারসো নিজের মুখ আলোতে আনে। সে এখানে সিরিকে জিজ্ঞাসা করে যে সে কি এই কাজটি করতে পারবে। সিরি তার ভয়ঙ্কর পচা গলা মুখ দেখেও রাজি হয়ে যায়, কারণ তার টাকার প্রয়োজন ছিল। বাকারসো তাকে আবারও সতর্ক করে, কারণ একবার রাজি হয়ে গেলে সে আর পিছে সরতে পারবে না। এটা জানার পরও সিরি হ্যাঁ বলে দেয়। তখন বাকারসো তার চুলের একটি অংশ কেটে নেয় এবং তাকে সাথে নিয়ে একটি বিশেষ রুমে যায়। সেখানে গিয়ে সে সিরির চুল দিয়ে কিছু রিচুয়াল করে, যে রিচুয়ালের ফলে সিরি তার কাছে বাধা হয়ে থাকবে। সে বাকারসোকে কোনো রকম ধোকা দিতে পারবে না। আর এরপর সে একটি কাপড় এবং পানি দিয়ে বলে তাকে গোসল করিয়ে দিতে। কথা বলে বাকারসো যখন নিজের শরীরের ওপর থেকে কাপড় সরায়, তখন দেখা যায় তার শরীরের অবস্থা তার মুখের অবস্থা থেকেও জঘন্য। সিরি তার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না, তবুও বাধ্য হয়ে তার শরীর তাকে পরিষ্কার করিয়ে দিতে হয়। এই কাজ করতে করতেই এক অদ্ভুত ধোঁয়ার কারণে সিরি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে গাড়ির ভেতরে এক মোজো পরিবারের ড্রাইভারের ডাকে। এই ড্রাইভারের নাম ছিল সুগি। সুগি এখানে সিরিকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। যাওয়ার আগে সে সিরিকে বলে যে সিরি যেন আজকের কোনো ঘটনার কথা কারোর সাথে শেয়ার না করে। এখন ওই রাতে সিরি যখন তার বাবাকে জানায় যে সে ওই চাকরিটা পেয়ে গিয়েছে এবং এই চাকরির সূত্রে তাকে আটমোজা পরিবারের সাথে থাকতে হবে, তখন এই কথা শুনে সিরির বাবা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন সিরি বলে শুধুমাত্র টাকার জন্য তার মায়ের চিকিৎসা করাতে না পারার কারণে তাকে ছোটবেলাতেই মা ছাড়া বড় হতে হয়েছে। তবে সে তার বাবাকে এইভাবে হারাতে পারবে না, তাই সে এই চাকরিটি করবে। যা শুনে তার বাবা তার নিজের দিকে খেয়াল রাখতে বলে। এখন ওই দিন গভীর রাতে সিরির বাবার ডাকে সিরির ঘুম ভাঙে। তাই সময় নষ্ট না করে চিন্তিত সিরি দ্রুত চলে যায় তার বাবার ঘরে। সেখানে গিয়ে সে তার বাবার চাদর সরায় এবং যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বাবার এই অর্ধেক শরীর উঠে আসে এবং তার হাতের কবজি জোরে চেপে ধরে, যার ফলে সিরি প্রচন্ড ব্যথা পায় এবং এক চিৎকারের সাথে তার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গিয়েছিল এবং এই সব কিছু সে স্বপ্নে দেখছিল। এখানে সে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। তার হাতের যে স্থানটা স্বপ্নের মধ্যে তার বাবা চেপে ধরেছিল, ঠিক সে স্থানে একটি চিহ্নের মতো হয়ে গিয়েছিল, যা পানি দিয়ে ধুলেও যাচ্ছিল না। এই ব্যাপারটা
ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সে তৈরি হয়ে যায়। এরই মধ্যে সুগি চলে আসে তাকে নেওয়ার জন্য। গাড়িতে যেতেই সে দেখতে পায় সেখানে আগে থেকেই দুজন মেয়ে বসে আছে। তারাও সিরির সাথেই কাজ করবে। এই দুজন মেয়ের নাম ছিল এরনা এবং দিনি। এখানে দিনিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে এই চাকরিটা নিয়ে খুব একটা খুশি না। খুশি যেমন তেমন সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের তিনজনের হাতেই ওই একই রকম চিহ্ন ছিল, যা দেখে বাকি দুজন অবাক হলেও তিনি অবাক হয় না। সে জানায় যে যারাই একমুচো পরিবারের জন্য কাজ করে তাদের সকলের হাতেই এই চিহ্ন দেখা যায়। তখন সুগি জানায় যে তিনি অনেক আগে থেকেই এই পরিবারের জন্য কাজ করে, অর্থাৎ সে জানতো তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কি কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ কারণেই মূলত তার মন খারাপ ছিল। এখন গাড়ি চালিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এক গহীন জঙ্গলে। সিরি যখন ঘুম ভাঙতে এই দৃশ্য দেখতে পায় তখন সে বেশ অবাক হয়ে যায়। তাদের গাড়িটি এই জঙ্গলের একটি বিশেষ জায়গায় থামানো হয়। সুগি গাড়ি থেকে নামার আগে বাকিদেরকে গাড়ি থেকে নামতে নিষেধ করে। আর এরপর সে একটি ছাতার কাছে যায় এবং সেখানে নিজের রক্ত দিয়ে একটি বিশেষ রিচুয়াল করে, যেটা দেখে এরনা এবং সিরি অবাক হয়ে যায়। আর এরপর তাদের তিনজনকে নিয়ে যাওয়া হয় ঠিক ওই জঙ্গলের মাঝ বরাবর, যেখানে একটি পুরনো বাড়ি ছিল। তারা তিনজন ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। এখানে তারা একটি ক্যালেন্ডারে কিছু মার্ক করা ডেট দেখতে পায়, যেখানে 1000 দিন কাউন্ট করা হয়েছিল। এই 1000 দিন পূর্তে আর মাত্র 5 দিন বাকি ছিল। আর এই 5 দিনের দিনই ছিল কাইয়ন ফ্রাইডে। এখন ওই রুমে একজন বৃদ্ধ লোক আসে। সে দিনিকে কিছু বিশেষ কাপড় দিয়ে বলে তারা যেন দ্রুত এই কাপড় পরিধান করে নেয়। সে জানায় এই কাপড় তাদেরকে রক্ষা করবে, কারণ এই কাপড়ে 7 রকমের বিশেষ ফুলের পানি রয়েছে। এই কথা বলে সে সাথে করে কিছুটা পানি নিয়ে পাশের রুমের দরজা খোলে। সাথে সাথেই ওই ঘর থেকে আসতে থাকে বিচ্ছিরি গন্ধ। এরপরও তাদের ওই ঘরে প্রবেশ করতে হয়। এখন লোকটি তাদেরকে জানায় যে তাদের এখানে কি করতে হবে। সেখানে ছিল একটি ক্যাসেট, যেখানে বাকারসুর কণ্ঠে কিছু রিচুয়াল বলা ছিল, যে রিচুয়াল ফলো করে তাদেরকে প্রতিদিন একটি জীবিত লাশকে গোসল করাতে হবে। এ কথা শুনে এরনা এবং সিরি হতবাক হয়ে যায়। কাপড় সরানো হয় এবং তারা দেখতে পায় এক ভয়ানক দেখতে মেয়েকে। লোকটি জানায় এই মেয়েটি হলো বাকারসুর নাতনি। তাকে খুবই ভয়ানক কালো জাদু করা হয়েছিল, যার ফলে তাকে বশ করে রেখেছে সাঙ্গারতুরি নামক এক মেয়ে জিন। এই জিন তাকে 1000 দিন বশে রাখবে। আর এই সময়ের মধ্যে তারা যদি কোনো কিছু না করে তাহলে তাদেরকে ডেলাকে সারা জীবনের জন্য হারাতে হবে। আর তাদেরকে যে রিচুয়ালটা করতে বলা হয়েছিল এর মাধ্যমে শুধুমাত্র এই সাঙ্গারতুরি জিনকে 24 ঘন্টার জন্য শান্ত করা যাবে। আর এই কাজটা তাদের প্রত্যেক দিন মাগরিবের ওয়াক্তে করতে হবে। মনে রাখতে হবে সামান্যতম দেরিও তাদের জন্য ডেকে আনতে পারে মহাবিপদ। এখন দিনই তাদের সামনে আজকের রিচুয়ালটা করতে শুরু করে। ক্যাসেটে বলা নিয়ম অনুযায়ী সে পানির সাথে একে একে 7 রকমের ফুল মেশায়। আর এরপর ডেলার পায়ের দিক থেকে মোছা আরম্ভ করে। ক্যাসেটে চলতে থাকা মন্ত্র সে মুখে উচ্চারণ করতে করতে ডেলাকে মুছতে থাকে। এভাবেই মুছতে মুছতে সে যখন ডেলার মাথার কাছে যায় তখন হঠাৎই সুযোগ পেয়ে ডেলা তার হাতে কামড় দেয়, যা দেখে সকলে বেশ ঘাবড়ে যায়। তখন ওই বৃদ্ধ এসে পরিস্থিতি সামলে নেয়। এই দৃশ্য দেখে সিরি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তখনই সেখান থেকে বের হয়ে বাইরে পালাতে শুরু করে। তার পিছু পিছু যায় এরনাও। তবে কিছু দূর যেতেই তারা যখন ওই ছাতার কাছে পৌঁছায়, যে ছাতার কাছে সুগি রিচুয়াল করেছিল, তখনই সাথে সাথে তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু হয় এবং তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুগি তাদেরকে আবারও ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, যেখানে জ্ঞান ফেরার পর সিরিরা জানতে পারে যে শুধুমাত্র ডেলাই নয়, বরং এক রিচুয়ালের মাধ্যমে তারাও এখানেই আবদ্ধ হয়ে গিয়েছে। তারা ওই ছাতার বাইরে যেতে পারবে না, যার ফলে আগামী 4 দিন তাদের এখানেই থাকতে হবে এবং নিয়মিত ওই লাশের গোসল করাতে হবে। যেহেতু তারা বাকারসুর সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাই তারা এখান থেকে যেতে পারবে না। একথা জানিয়ে ওই বৃদ্ধ এবং সুগি সেখান থেকে চলে যায়। বেচারি 3 জন বন্দিদশায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে যেতে দেখে। এখন ঘরে ফিরে তিনি জানায় একমোজো পরিবারের অসংখ্য শত্রুদের মধ্য থেকে কেউ একজন ডেলার উপর এই কালো জাদু করেছিল, যার ফলে ডেলা সাঙ্গারতুরি নামক এই জিনের বশে এসে তার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল, যাদের মধ্যে ডেলার নিজের বাবা মাও ছিল। একথা শুনে সিরি এবং এরনা অবাক হয়ে যায়। তবে তিনি তাদেরকে এই ব্যাপারে বেশি একটা চিন্তা করতে মানা করে এবং একজন আরেকজনকে সাহায্য করতে বলে।
যাতে করে তারা এই সিচুয়েশন থেকে বেঁচে বের হতে পারে এবং নিজের পরিবারকে একটি ভালো জীবন দিতে পারে। কেননা সেও বুঝতে পেরেছিল যে পরিবারের জন্যই মূলত তারা তিনজন এখানে একত্রিত হয়েছে, তাই পরিবারের কথা ভেবে তাদেরকে এই কাজ চালিয়ে যেতে হবে।